আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি। জনগণের কথা ভাবলে হোটেল শেরাটনে গিয়ে বসে মিটিং করে, ইন্টারকন্টিনেন্টালে গিয়ে মিটিং করে বলেন আমরা একটা সমস্যায় ছিলাম, প্রশ্ন ফাঁস হতো, লবিং হতো, বিভিন্ন কিছু হতো, আমরা প্রবলেমগুলো ফেস করতাম বিগত সরকারের সময়ে। এই সময়টাতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একবারে দিয়ে দিবে, এটা তো হয় না। একটা সুন্দর পয়েন্ট বলি, ওয়াসার যে কর্মকর্তা সে বলল যে আমি শুধু সাইন করছি, এমডি স্যার যেভাবে বলছে, ভালো করে বোঝেন। আর সমন্বয় একটা দাবি করতেছে কি আসলে, যে এটা একটা আলাদা ঠিকাদারকে দেওয়া হয়, তাই না? ঠিকাদারকে দেওয়া হয়, সো এটা সরকারের কোনো বিষয় না, ওয়াসার এমডি ওয়াসার কোনো বিষয় না। তাহলে দেখেন, তাহলে ওয়াসার এমডি কেন দিল? তাহলে ওয়াসার কর্মকর্তা কেন সাইন করলো? তার অর্থ এটা ওয়াসারই একটা নিয়োগ ছিল, যেটাকে মিস ইনফরমেশন দ্বারা জনগণকে বিভ্রান্ত করতেছে সমন্বয়করা। ওদের এইটুকু সরি বলার যোগ্যতা নাই, ওদের তো সরি বলা উচিত ছিল যে আমরা একটা ভুল করছি, এই ধরনের ভুল আর করবো না। এইটাই হলো জনপ্রিয় শক্তিদের একটা সমস্যা, যে জনপ্রিয় যারা, তাদের পাপ এবং গুনাহগুলো মানুষ বিশ্বাস করতে চায় না, এবং এই যে করতে চায় না এটাকে ব্যবহার করে এই জনপ্রিয় ব্যক্তিরা মানুষকে মিথ্যা খাওয়ায় ফেলে এবং মিথ্যা এস্টাবলিশ করে ফেলে। তাহলে যারা এইটা বের করলো, প্রচার করলো, প্রকাশ করলো, ঢাকা পোস্টের বিরুদ্ধে তো 5 কোটি টাকার মামলা করছে গাজী সালাউদ্দিন তানভীরের বিষয়ে, তাই না? তাহলে সেই হিসেবে দেশ টিভির বিরুদ্ধে সুযোগ থাকলে ওরা কি মামলা করতো? কিন্তু তাই না, করতো না? করতো। এগুলো আমরা খুঁজতেছি। দেখেন, 3 কোটি টাকার ঘটনা কেউ অস্বীকার করতে পারবে? যদি এটা মিথ্যা হতো, তদন্ত কমিটি কেন করলে ইউনূস সরকার? করছে না। কিন্তু দুঃখজনক, সে আগের মতোই 7 দিনের যে তদন্ত কমিটি, সেই 7 দিন এখনও শেষ হচ্ছে না, কোনোদিন শেষও হবে না। আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি। ফেসবুকে পোস্ট দিয়েছে দায়িত্ব নেওয়ার পরে যে দয়া করে আমাকে কেউ লবিংয়ের জন্য যোগাযোগ করবেন না, পরিচিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ করলে। সুন্দর করে, মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে, বাহবা দিচ্ছে, আগায় যান, একবারে চমৎকার বিষয়, কি সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু এই লোকটাই দেখেন, একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে। এই অনেকে বলে না যে হলো তরুণদের, আসলে ভাই চোর তরুণের বিরুদ্ধে বলে কিছু নাই, বিরুদ্ধও চোর হইতে পারে, তরুণও চোর হইতে পারে। এটা আজকে প্রমাণিত হয়েছে। তারুণ্যের শক্তি বিভিন্ন কিছু বলে না, এগুলো এরা হিতাহিত জ্ঞান হারাই ফেলে পুরো লুটপাটে জড়ায় পড়ছে। আমার বগুড়াতে একটা ব্যবসায়ী, তার কাছ থেকে 7টা বাস চাইছে ওদের প্রোগ্রামের জন্য, বলছে 7টা বাস দেওয়ার সমস্যা নাই, 3টা বাস দেবো। ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকাই রাখছে। এখনো প্রমাণ লাগবে, তার পরিবারকে সহ নিয়ে আসবে। তাহলে একটা বিপ্লবের মাধ্যমে বের হয়ে আসা শক্তি সত্যিকার অর্থেই বিপ্লবকে ধারণ করলে তারা বিলাসিতা করবে না। তাদের মেজরিটি মিটিংগুলো হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে, হোটেল শেরাটনে হয়। এটা কই থেকে আসে ভাই? এটা জনগণের দল। বলেন, জনগণের কথা ভাবলে হোটেল শেরাটনে গিয়ে বসে মিটিং করে, ইন্টারকন্টিনেন্টালে গিয়ে মিটিং করে, বলেন কোটি কোটি টাকা ব্যয় করে একটা ইফতার আয়োজন করে। হ্যাঁ, ইফতার জনগণের সাথে সম্পর্ক করতে হবে। ওরা যেটা চাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদেরকে বাঘ হিসেবে প্রতিষ্ঠা করতে, এবং এই বাঘ হিসেবে প্রতিষ্ঠার জন্য কখনো বসুন্ধরা গ্রুপের হেল্প নিচ্ছে, কখনো সিটি গ্রুপের হেল্প নিচ্ছে, কখনো মেঘনা গ্রুপের হেল্প নিচ্ছে। এইগুলোকে হেল্প নিচ্ছে। এখন হেল্প নিচ্ছে না, ওদেরকে জিম্মি করছে। এটা সময় লাগবে যে বসুন্ধরা গ্রুপকে জিম্মি করে টাকা নিচ্ছে নাকি হেল্প করছে। যাত্রায় ধরতেছে, ধরে বলতেছে যে 100 কোটি টাকা দাও, 150 কোটি টাকা দাও, তাই না? আমি একটা ছোট ঘটনা বলি আপনাদেরকে। আমাদের আমজনতার দলে একজন প্রতিনিধি ছিল শিরিন আপা। এই গণ অভ্যুত্থানে অনেক অবদান রাখছে। আমজনতার দলের আগে গণ অধিকার পরিষদের একটা অংশ আমাদের ছিল। এই অবদান রাখতে গিয়ে ওনাকে হামলার শিকার হতে হয়েছে নারী সহযোদ্ধা হিসেবে। ওনার ছেলেকে দা দিয়ে কোপায়ে মাথায় এরকম ফাঁক করে দিচ্ছে, ঠিক আছে? এবং এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দলের পক্ষ থেকে আসিফ নজরুল স্যারকে একটা আবেদন করছিলাম যে স্যার, আমাদের একজন সহযোদ্ধা আছে যে অনেক ত্যাগ স্বীকার করছে, তার সন্তান এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পুকুরে যে মাছ আছে না, ফিশারিজ, বীজ দিয়ে সব মাছ মেরে ফেলাইছে, বিরাট, প্রায় না হলেও 10 লাখ টাকা মাছ মেরে ফেলছে। এই শুধু এই লড়াই সংগ্রামে জড়িত থাকার জন্য ওনাকে পিপি হিসেবে আপনি দেন। আসিফ নজরুল স্যার আমাদের এই কথা রাখছে, পিপি হিসেবে তাকে দিছে। ওইখানে আক্তার যায় কি করছে,
তার নামটা কাইটে দিয়া অন্য একটা মহিলার নাম ঢুকাই দিছে, বুঝতে পারছেন? আক্তারের সুপারিশ। কোন মহিলার নাম দিছে? শিরিন আপার সাথে একটা মহিলা গেছিল, সে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে চায়, বুঝতে পারছেন? সেও আন্দোলনে ছিল, তার পিপি হওয়ার শখ নাই। এখন সে 50 লাখ টাকা দিতে চাইছে, তাকে ওইখানে পিপির জায়গায় নাম লিখেছে শিরিন আপার নাম কাইটে দিয়া। এখন আমরা আমাদের একজন সহযোদ্ধায় সরকারের কাছে আমরা বলছি, শিরিন আপার জন্য আমরা ফরিদা ম্যাডামকে বলছি যে আমাদের গণ অভ্যুত্থানের একজন মানুষকে স্বীকৃতি হিসেবে আপনারা সম্মানিত করেন, সেটা হলো শিরিন আপা। ফরিদা আপাকে বলছি, যথাযথ উপদেষ্টাতে সব উপদেষ্টাকে, এমনকি ডক্টর ইউনুস স্যারকে আমরা বলছি যে আমাদের এই লড়াইয়ের একজন সহযোদ্ধা, সে আশা করছে যে তাকে পিপি করা হোক, তাকে এটা আপনারা করেন। সেই নামটা কাইটা দিয়া 50 লাখ টাকার বিনিময়ে অন্য নাম লিখছে। শিরিন আপা পিপি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। আমরা আবার গেলাম, যাই বললাম যে এরকম ঘটনা, এটা নাম কাটছে কেন? তখন আবার ওইখানে চেঞ্জ করে শিরিন আপার নাম দিছে। এরপরে শিরিন আপা যখন পিপি হলো, আক্তার শিরিন আপাকে শুভেচ্ছা জানাচ্ছে, আপা আপনার কাম তো হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু দেখে আসছি যে নামটা কাটে দিচ্ছে, সে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তার পিএসকে দিয়ে ফোন দেওয়া হয়েছে 50 লাখ টাকা লাগবে। এখন আপা তাকে 1 লাখ টাকা দিছে, প্রেস ক্লাবের ভিতরে ডাকে 1 লাখ টাকা দিছে, আক্তারের পিএসে 1 লাখ টাকা দিছে। এখন শিরিন আপারে আক্তার হুমকি দিছে, আপা নাম যেরকম দিতে পারি, নাম কিন্তু আমরা কাটতেও পারি, অথচ নামটা কিন্তু সেই কাটছিল।